কিছু একটা বলবে তো। স্পেশাল গেস্ট ফর স্পেশাল ডিশ। কে আসবে? আসলেই দেখতে পাবে। দুপুরে বাসি আসবে না? না। সান্নিধ্য খাওয়া শেষ করে উঠে যায়। সারফরাজ এক নজর সেদিকে তাকে সানজির দিকে দৃষ্টিপাত করে বলে, খাওয়া শুরু কর। তুই যেটা ভেবেছিলি আমিও সেটাই ভেবেছিলাম। এখন ক্লিয়ার হলো এমপি সাহেব এত ভালো কোনো কালেই ছিল না যে এক বাক্যে কোনো কথায় রাজি হবে। সহমত ভাইয়া, আমি তো চমকে গিয়েছিলাম এক মুহূর্তে ওর কথা শুনে। ইয়ো তানি দেও তো রাতে গেট আসবে, তাহলে আমি আজকে স্কুলে যাব না বাবা। চাচ্চুর গেস্টের সাথে তোর কি কাজ বাবা? অনেক কাজ, তুমি বুঝবে না। সারফরাজ তিথির কড়া চাহনি দেখে খাওয়া ছেড়ে উঠে পড়ে। ছেলেকে টেনে বের করে কোলে তুলে নিয়ে বলে, আমাকে আর মারিস না বাবা, চল স্কুলে যাই। বাবা আমার টয়লেটে যেতে। স্কুলে অনেক টয়লেট আছে, যেটাতে খুশি যাস। দরকার হলে সবগুলো টয়লেটই ট্রায়াল দিস, তবুও স্কুলে চল। সদরঘাট বেলা 10টা। এমপি সাহেবের কার্যালয়টি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সদরঘাটে অবস্থিত। তৃতীয় তলা বিশিষ্ট উঁচু এই বিল্ডিং এর সান্নিধ্যের নিজস্ব অফিস কক্ষটির স্থান পড়েছে দ্বিতীয় তলায়। কক্ষটি প্রশস্ত, পরিপাটি এবং আধুনিক ডিজাইনে ঘেরা। দেওয়ালে সুসজ্জিত করে টানানো হয়েছে বাংলাদেশের মানচিত্র সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির ছবি। জানালার পাশে ভারী ক্রিম রঙের কার্পেটে ঢাকা মেঝেতে একটি বড় কাঠের টেবিল স্থাপন করা হয়েছে, যার চারপাশে কালো লেদার চেয়ার সাজানো। টেবিলের এক কোণে বাংলাদেশের জাতীয় পতাকা ও অন্য কোণে একটি ছোট বইয়ের স্ট্যান্ডে সংবিধান ও কিছু গুরুত্বপূর্ণ নথি সজ্জিত। এক কোণে একটি গ্লাস ক্যাবিনেটে ট্রফি, সম্মানক ও সম্মাননা পত্র সাজানো। দেওয়াল ঘেঁষে একটি সোফা সেট রাখা আছে, যেটা নির্ধারিত থাকে অতিথিদের বসার জন্য। কাচে আবৃত কাঠের আলমারিতে স্থান পেয়েছে সমস্ত ফাইল, রিপোর্ট এবং সরকারি গ্যাজেট। লতিফ মির্জার মিটিংটা পিছিয়ে দুপুরের পরে চলে গিয়েছে। এর মাঝে এসেছে অন্য একটি প্রজেক্টের কাজ। এই মুহূর্তে অফিসে উপস্থিত রয়েছেন স্থায়ী সরকারের ইঞ্জিনিয়ার, পৌরসভার একজন কর্মকর্তা এবং তার একান্ত সচিব। ধীর হাতে ফাইল ঘাটাঘাটি করে দেখছে এমপি সাহেব। নির্বিঘ্নে কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই রাস্তাটা তো 2বার মেরামতের টেন্ডার হয়েছে, কাজ শেষ হচ্ছে না কেন? প্রতি মাসে কমপ্লেন আসে, পানিতে ডুবে যায়, গর্তে দুর্ঘটনা হয়। এটা কি গ্রহণযোগ্য? ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব ধীর কণ্ঠে প্রতি উত্তর দেয়, স্যার, প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রিন ভিউ কনস্ট্রাকশন পেয়েছিল, কিন্তু তাদের কাজের গতি খুবই ধীর। খুবই ধীর? জি স্যার। আপনারা কেন ব্যবস্থা নেননি? আমরা নোটিশ দিয়েছি স্যার। নোটিশে কি হয়? শুধু কাগজে কলমে চালান দেওয়া? মাঠে গিয়ে তদারকি করছেন না কেন? পৌরসভার কর্মকর্তা রফিক মঞ্জু হেসে বলে, স্যার আসলে বৃষ্টির মৌসুমে কাজ বন্ধ থাকে, তারপর বাজেট রিভিশন। সান্নিধ্যের চল শক্ত হয়ে ওঠে। তীক্ষ্ণ চোখ জোড়ায় তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, বাজেট রিভিশন? টাকার অজুহাত? এই রাস্তার জন্য 2 কোটি টাকা বরাদ্দ ছিল। টেন্ডার দেওয়ার সময় ঠিকাদার বলেছিল 6 মাসে শেষ করবে, এখন 1 বছর পার। স্যার সমস্যা হলো মূল ঠিকাদার সাব কন্ট্রাক্টরদের উপর ছেড়ে দিয়েছে। তারা নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করে, আমরা টেস্ট করলে পাস করছে না। টাকাটা পকেটে ঢুকছে, কাজ হচ্ছে না। এটা কি দুর্নীতি না অদক্ষতা? রফিক সাহেব এমপি সাহেবের গরম মেজাজে কিছুটা ভীত হন। বিপরীতে চাপা গলায় বলেন, স্যার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের সাহেবের লোকজনও এই প্রকল্পে জড়িত, তাদের চাপে আমরা। আমি আসলে ভালো হতে চাই, কিন্তু আপনাদের কারণে ভালো হতে পারি না, বুঝতে পেরেছেন? একটা কিছু হলেই তো অভিযোগ আমার দিকে ছুটতে সময় নেন না আপনারা, কিন্তু নিজেদের কাজের কোনো ঠিকানা নেই। আপনাদের কাজও আমাকে দেখতে হয়। সব যদি আমাকেই করতে হয়, তাহলে আপনাদের আমি ছুটি দিয়ে দেই, ছুটি নিয়ে নিন, কেমন? সরি স্যার, আসলে আসল নকল বাদ দিন, আপনাদের কথা আমি শুনতে চাই না। আজই একটি তদন্ত কমিটি গঠন করুন। ঠিকাদার, ইঞ্জিনিয়ারিং টিম
এবং ওয়ার্ড কাউন্সিলর সবার জবাবদিহি নিব আমি। জি স্যার। সান্নিধ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, টেবিল চেপে খানিকটা ঝুঁকে ধারালো স্বরে বলে, ইঞ্জিনিয়ারিং টিম সাইট পরিদর্শন না করেই শুধু কাগজে রিপোর্ট লিখে দেয়, আর আপনারা সেটা নিয়ে আমার কাছে নাটক করতে আসেন। ধান্দাবাজি বন্ধ করুন। আমার সঙ্গে অন্তত ধান্দাবাজি করতে আসবেন না। 7 দিনের মধ্যে একটি অডিট রিপোর্ট চাই আমার। যদি দুর্নীতির প্রমাণ মেলে যে পকেটে টাকা ভরা হয়েছে, সেই পকেট কাটতে আমি 1 সেকেন্ড সময়ও নিব না, মনে রাখবেন। আর এই রাস্তা 1 মাসের মধ্যে শেষ করুন, নতুন ঠিকাদার দিয়ে। জি জি স্যার। দুপুর 3টা। স্থায়ী সরকারের প্রকল্পের কাজটা মোটামুটি সমাধান করে সান্নিধ্যের লাঞ্চ কমপ্লিট হয়। পকেট হতে ফোনটা বের করে সে তার শেহরিন নামক বকুল ফুলকে এক পলক দেখে নেয়। বকুল ফুলের মতোই মিষ্টি সুবিস্তৃত ঘ্রাণে সে নির্মগ্ন চোখে তাকিয়ে দেখে তাকে। মেয়েটাকে দেখলেই এই রাগী মানুষটার মন গলে নরম হয়ে যায়। ভিতরটা তার অন্যরকম ভালো লাগায় প্রবলিত হয়ে ওঠে। ঠোঁটের কোণে ফোটে সূক্ষ্ম হাসি। দরজায় কড়া শব্দ হয়। আরহাম সম্মানসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, স্যার, লতিফ মির্জা সাহেব ওয়েটিং রুমে এসে বসেছেন, ভিতরে আসতে বলবো কি? 1 মিনিট পরে। জি স্যার। সান্নিধ্য 1 মিনিটের মধ্যে দ্রুত ফোন লাগায় রিমনকে। কয়েক সেকেন্ডের মাঝেই অপর পৃষ্ঠ হতে আসে প্রত্যুত্তর। তুমি একটু পরেই বের হবে, 5:30টার মধ্যেই শেরিনকে নিয়ে আসবে। কোনো প্রবলেম যেন না হয়। আমি মিটিংয়ে থাকবো, তবে ফোন খোলা থাকবে, আপডেট জানাবে। ওকে স্যার। লতিফ মির্জা বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক মহাশয়, পরনে পরিপাটি ধূসর স্যুট। সঙ্গে রয়েছে তার 2 সহকারী, একজন আইনজীবী এবং একজন প্রকল্প ব্যবস্থাপক। কক্ষে প্রবেশ করে হাসি মুখে করমোদন করেন এমপি সাহেবের সাথে। প্লিজ টেক সিট। পারস্পরিক কথাবার্তা সম্পূর্ণ হয়। সবকিছু খোঁজ খবরাখবর নেওয়ার শেষে চলে যায় তারা মূল কথায়। লতিফ মির্জা সাহেব হালকা গলায় বলেন, আমাদের তরুণদের কারিগরি প্রশিক্ষণ খুব জরুরি। সরকারি বেসরকারি অংশীদারত্বে এই প্রকল্পটি কি বাস্তবায়ন করা যায় না? ভালো উদ্যোগ। ইতিমধ্যে যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে এমন ফান্ড আছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে টেন্ডার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারি। তবে স্থান নির্বাচন ও স্থানীয় কমিউনিটির সমর্থন নিশ্চিত করতে হবে, আর সে কাজটা আপনাকে করতে হবে। আমি নিজেই কমিটির নেতাদের সংগঠিত করব। আপনি শুধু প্রয়োজনীয় প্রশাসনিক সমর্থন দিন। গত 3 বছর ধরে আমি আমার কাজটা সম্পন্ন করতে পারছি না। আপনার মতো সবাই এমন আশ্বাস দেয় এমপি সাহেব, বাট গদি পেলে সব ভুলে যায়। সান্নিধ্য কিঞ্চিত হেসে ফোনে আসা মেসেজের দিকে তাকিয়ে দেখতে দেখতে বলে, কিন্তু আপনারা তো তাদেরই পছন্দ করেন বেশি, তোষামত করতে তো বাকি রাখেন না। যেমন এই যে কাজ হাসিলের জন্য আমাকে এত তোষামত করছেন সামনাসামনি, কিন্তু হারালে গেলে এমপি সাহেব 2 নাম্বার, টাকায় ডুবে থাকে, কাজের কাজ কিছু করে না। লতিফ মির্জা প্রত্যুত্তরে বেশ কিছু বলতে শুরু করেন। এক নাগারে পুরো রাজনৈতিক হালচালের বিচার বিশ্লেষণ অবধি করে ফেলেন, কিন্তু এমপি সাহেবের কানে সেসব কথা পৌঁছায় না। তার সম্পূর্ণ মনোযোগ রিমনের হতে আসা মাত্র খুদে বার্তায়। ম্যাডাম বাসায় নেই স্যার, ওনার খোঁজ কেউ দিতে পারছে না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, শেহরিন বলতে নিকুঞ্জ মহলে কেউ নেই বা থাকে না, এরকমটাই জানিয়েছেন এই বাসার দারোয়ান। সান্নিধ্য পলকহীন চোখে তাকিয়ে দেখে। খুদে বার্তাটা একটা শব্দ তার বোধগম্য হয়ে ওঠে না। প্রথমত, শেহরিন কোথাও এভাবে হুট করে যেতেই পারে না। দ্বিতীয়ত, ঠিকানা ভুলের মতো কোনো চান্স নেই। সানজিত মিথ্যা কখনোই বলবে না তাকে। দ্রুত হাতে টাইপিং করে সে খুদে বার্তার পাল্টা জবাবে লিখে, দারোয়ানকে ছেড়ে ওই বাসায় যারা আছে তাদের সাথে কথা বলো। বাসায় কেউ নেই স্যার, বাসা লক, কক্সবাজার গিয়েছেন সবাই। তাহলে শেহরিনও কক্সবাজার গিয়েছে। সিম্পল একটা জিনিস পেঁচিয়ে দিচ্ছ কেন? স্যার সত্যি বলছি, দারোয়ান নিজ মুখে বলেছে শেহরিন নামে কাউকে সে চেনে না এবং এই বাসায় শেহরিন নামে কেউ থাকে না।
সান্নিধ্যের কপালে ভাঁজগুলো ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে। ফোনের দিক হতে তার দৃষ্টি সরে না। এমপি সাহেবের ফোনের পানে গভীর মনোযোগ দেখে লতিফ সাহেব গলা খাকারি দেন। সুস্পষ্ট কণ্ঠে বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা এমপি সাহেব? পাচ্ছি, কন্টিনিউ করতে থাকুন। এক জায়গায় গিয়ে আমি দাড়ি বসিয়ে দিয়ে আসবো। কিছু সেকেন্ডের ভাবনা শেষে সান্নিধ্যের মস্তিষ্কে কিছু একটা ইঙ্গিত দেয়। ফের দ্রুত হাতে টাইপিং শুরু করে সে। স্টুপিড, শেহরিনের নাম অন্য কিছু হতে পারে। সানজি ফুল নেম আমাকে বলেছিল, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। জিজ্ঞেস করো। স্যার, অনিভা। শেহরিনই হয়তো অনিভা। অন্য কেউ তো হতে পারে স্যার, বাড়িওয়ালারও মেয়ে আছে। কুপরামর্শ কম করে দাও, পজিটিভ থাকো। তুমিও শিওর নও, আমিও শিওর নই, সো নেগেটিভ যাচ্ছ কেন? আমি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, সেটা দেখে শিওর হয়ে জানাও। জি স্যার। আমার মনে হচ্ছে এমপি সাহেব আপনি অন্য কাজে ব্যস্ত। আমি শুধুই বলে যাচ্ছি, আপনি হয়তো কিছুই শুনছেন না। সান্নিধ্য লতিফ সাহেবের সদ্য বলা কথা শুনেও শুনে না। রিমনকে ছবি দেখিয়ে নিশ্চিত হয়েছে অনিভাই শেহরিন। মামার বাসায় সবাই তাকে অনিভা নামে চেনে। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও এমপি সাহেবের শেহরিন এমপি সাহেবকে বোকা বানিয়ে চট্টগ্রাম ছেড়ে এসে অনেক আগেই। এক্সকিউজ মি। সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অবস্থা তার দফা রফা। ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে লতিফ সাহেবকে তড়িৎ গলায় বলে, আমি আমার সচিবকে বলে দিচ্ছি, আগামী সপ্তাহেই এই কাজটা নিয়ে প্রাথমিক মিটিং ডাকা হবে। আপনার সাথে যৌথভাবে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব। চিন্তা করবেন না, আমি একটু ব্যস্ত, প্লিজ। লতিফ সাহেব সান্নিধ্যের মাঝে এলোমেলো ভাব দেখে আর কিছু বললেন না। বেশ কিছুক্ষণ হলোই বুঝতে পারছেন এমপি সাহেবের মন এবং মনোযোগ দুটোই অন্যদিকে। মনে হয় না পরের একটা কথাও তিনি শুনেছেন। শুনলে এভাবে চুপচাপ মুখে কুলু এঁটে থাকতেন না। চুপ থাকার মানুষ সে নয়। মুখ নিঃসৃত ধারালো বাণীতে একদম ঘায়েল করে দিতে সর্বদা প্রস্তুত থাকেন সে। যাই হোক, মানুষটা যে খুব একটা সুবিধা গোছের নয় এটা মোটামুটি সবাই জানে। লতিফ সাহেবেরও বহির্ভূত নয়, তাই বিনা বাক্যে মাথা নাড়িয়ে উঠে পড়েন তিনি। সৌজন্যমূলক হাসি হেসে বিদায় নেয় এমপি সাহেবের থেকে। কক্সবাজার যাও। স্যার, ম্যাম কক্সবাজার যায়নি, ঢাকা গিয়েছে। ঢাকা কোথায় বাসা সেটা জানা নেই। কক্সবাজারে ওর মামার থেকে ঠিকানা নিয়ে আসো। রিমনের ঘাম ছুটে যায়। আঙ্গুল দ্বারা কপাল মুছে নিরাশ গলায় বলে, স্যার, কক্সবাজারে কিভাবে খুঁজে পাবো তাকে? দারোয়ানের থেকে যে ফোন নাম্বারটা নিয়েছি সেটাও বন্ধ বলছে। কক্সবাজারের সমস্ত হোটেল চেক করলে খুঁজে পাওয়া যাবে, দরকার হলে লোক লাগাও। জি স্যার। সময় দীর্ঘ হতে হতে ঘড়িতে বিকেল 5টা ছেড়ে রাত 8টা বাজলেও এমপি সাহেবের নিজের বাজে 12টা। এ বেলায় সমস্ত কাজ মিটিং মিছিল বাদ রেখে সে অস্থির চিত্রে তার প্রেয়সীকে খুঁজে বেড়ায়। ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটের টিকিট ইতিমধ্যে সে নিশ্চিত করে ফেলেছে। এখন অপেক্ষা শুধু রিমনের হতে সঠিক ঠিকানাটা জানা। স্যার, বসুন্ধরা, রোড নম্বর 310। ম্যামের বাবার নাম রিজওয়ান আহমেদ। তুমি কোথায় আছো? আমি কক্সবাজার যাওয়ার পথেই ওখানকার লোক দ্বারা খবর পেয়েছি। স্যার, আমার মনে হচ্ছে ম্যাম আপনাকে দেখে ভয় পেয়ে চলে গিয়েছে। সান্নিধ্য অফিস হতে বের হতে হতে গাড়িতে উঠে বসে। আসিফকে গাড়ি চালানোর নির্দেশ দেয়। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, তোমার কি মনে হয় আমি তোমার ম্যামকে পিস্তল ঠেকিয়ে বিয়ের কথা বলেছি? জি না স্যার, কিন্তু এভাবে ম্যাম চলে গেল। ম্যামকে আনার দায়িত্ব আমার, তুমি নিজের দায়িত্ব সামলাও। যত সব গন্ডগোল সব তোমার কারণে হয়েছে। সরি স্যার, বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। ঢাকায় না পেলে তোমার খবর আছে, রিমন। সান্নিধ্য ফোন কেটে দেয়। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে 2 হাত ছড়িয়ে দেয় দুপাশে। চোখ বন্ধ করে নিজের ভেতরের অস্থিরতা দমানোর প্রয়াস করতে থাকে। মেয়েটা এভাবে চলে গেল কেন? সত্যি কি ভয় পেয়ে নাকি অন্য কিছু? প্রেম করার সময় আমার, অথচ এই মেয়ে নির্দ্বিধায় নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাকে। 11টা 47 লম্বা আকাশপথ পাড়ি দিয়ে ঢাকায় এসে পৌঁছায় এমপি সাহেব। এয়ারপোর্টের যাবতীয় কার্যক্রম শেষ করে বের হতে হতে অনায়াসে বেজে যায় 12:30টার কাছাকাছি। ভাই, আমার মনে হয় এখন ভাবির বাসায় না যাওয়াই ভালো, বিষয়টা খারাপ দেখায়। আমরাও কোথাও সেট করে সকালেই যাই। মাত্র 12টা বাজে? 1টা বাজবে ভাই। কই থাকবো? জি ভাই।
আসিফের জিজ্ঞাসু দৃষ্টিতে সান্নিধ্য 2 হাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নির্বাক চিত্তে দাঁড়িয়ে থাকে। মাথাটা তার সত্যি হয়তো গিয়েছে। ঢাকায় তার অসংখ্য নেতাকর্মী সহ অনেক আত্মীয় স্বজনের বাস, অথচ সে থাকার জায়গা খুঁজে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে এক শেহরিন ছাড়া ঢাকায় তার আর কোনো আপনজন নেই। শেহরিনই তার একমাত্র আশ্রয়স্থল। কিছু না, প্যান প্যাসিফিকে চলো। ঠিক আছে। সান্নিধ্যর সামনে 2 কদম আগায়। এর মাঝে বিকট ভাইব্রেট ফোন আসে তার। লাউড স্পিকার অন করে রিসিভ করা মাত্র শুনতে পায় এক অমোঘ বাণী। স্যার, ম্যাম ঢাকাতেও নেই। উনি মালয়েশিয়া গিয়েছেন ওনার বাবার সাথে। সান্নিধ্যের দৃষ্টি স্থির হতেই আসিফের আত্মা শুকিয়ে যায়। নির্মেষ চাহনিতে তাকিয়ে শুকনো গলায় বলে, ভাই, মালয়েশিয়ার ভিসার মেয়াদ আপনার 2 মাস আগে শেষ হয়ে গিয়েছে। আর আপনি মালয়েশিয়া গেলেও ভাবি হয়তো ততক্ষণে ইন্দোনেশিয়া চলে যাবে। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। ঢাকা শহরের যানজট, তীব্র শব্দ তখনও বিদ্যমান। সান্নিধ্য ফোন বন্ধ করে পকেটে রেখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। ক্লান্ত শরীর, কপালে জমা মৃদু মৃদু ঘামের কণা চিকচিক করছে। 2 হাত বুকের সঙ্গে ভাঁজ করে সে গভীর দীর্ঘ শ্বাস ফেলে। অদূরে দৃষ্টি মিলে নির্দেশ কণ্ঠে বলে, একবার দেশে আসো, শুধু সোজা তুলে নিয়ে আসবো। কলারামপুর, মালয়েশিয়া। সন্ধ্যা 6টা। প্যাভিলিয়ন মলের বিশাল কাচের গম্বুজ ভেদ করে পরন্ত সূর্যের শেষ আভা এসে ঠিকরে পড়ে শেহরিনের গায়ে। প্রাণচঞ্চল মুখরেখা তার তপ্ত গরমে ঘেমে উঠেছে। পরনে হালকা ক্রিম ট্রাউজারের সাথে সুতোয় বনন করা বেগুনি রঙা টপস, গলায় ঝুলানো ফ্লোয়ার প্রিন্টের স্কার্ফ। বিদেশি মাটিতে আজ তার 3 দিন হতে চলছে। কালকে ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট। দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো পার হয়ে গেল ভেবে পায় না শেহরিন। দূরদৃষ্টিতে তাকিয়ে নির্ভীতে তার দীর্ঘশ্বাসের আওয়াজ পাওয়া যায়। দেশের মাটিতে পা দিতে দিতে আবারও বাবার সঙ্গে লম্বা বিচ্ছেদ তৈরি হওয়ার সময় ঘনীভূত হয়ে আসছে। আবারও সেই যান্ত্রিক জীবনে জড়াতে হবে। একাকিত্ব পাহাড়ে নিজেকে ঠাঁই করে দাঁড়াতে হবে হাজার লোকের ভিড়ে। এই সময়গুলো যদি এখানেই থেমে যেত, যদি সব কিছু থেকে ছুটি মেলে শুধু বাবার সাথে মাথা রেখে স্নেহ মাখা কণ্ঠস্বরে নিজের ভেতরে পোড়া দাবানলগুলোকে শীতল করতে পারত, তাহলেই হয়তো সত্যিকারের সুখ জিনিসটাকে সে মনে প্রাণে অনুভব করতে পারত। মা, ছুটি হলো? রেজওয়ান সাহেব মেয়ের অভিমানী কণ্ঠে মৃদু হাসে। আজ 3 দিন হলো সেও তেমন একটা সময় বের করতে পারেনি মেয়ের জন্য। একসাথে অনেকগুলো বিজনেসের মিটিং ডিল করতে করতে সময় কথায় দিয়ে পালিয়ে গিয়েছে তার ইয়ত্তা খুঁজে পায় না তিনি। রাগ হয়েছে কি বাবার উপরে? রাগ করা, রাগ ভাঙানো, সুন্দর মুহূর্ত উপভোগ, এগুলোর জন্য অনেক সময় প্রয়োজন বাবা। সময়ের কাছে আমি ভীষণ অসহায়। তুমি কি জানো, তোমার মামনি চলে যাওয়ার পর থেকে তুমি অনেক ধৈর্যশীল হয়ে উঠেছো। পরিস্থিতি আমাকে হয়তো ধৈর্যশীল করেছে বাবা, নয়তো এতক্ষণে রাগে নাক মুখ ফুলিয়ে বসে থাকতাম, মুখ ফিরিয়ে রাখতাম, অভিমানে তোমার সঙ্গে কথা বলতাম না। বাবার উপরে ভীষণ রাগ মনে পুষে রেখেছ, এটা আমি জানি, কিন্তু নিজেকে দুর্ভাগ্য প্রাচীর তৈরি করে রেখেছ যেন তোমার ভিতরটা আমি উঁকি দিয়ে দেখতে না পারি। শেহরিন ঘুরে তাকায়, বাবার দিকে চেয়ে ক্ষীণ হেসে বলে, হাঁটা যাক। ঠিক আছে। পেজঢালা ভুয়েত রাস্তা তখন জমজমাট। বুকিত বিনতাং এলাকার রাস্তাগুলো সন্ধ্যার আলোয় ঝলমল করে উঠেছে। নিয়ন সাইন্সের রাস্তাগুলো উজ্জ্বল ব্যানার সাথে শপিং মলগুলোর আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয়ে আছে এক জমকালো পরিবেশ। লোকজনের সমাগমে পুরো জায়গা জুড়ে। শেহরিন বাবার কুনোয়ে নিজের হাত আবদ্ধ করে ধরে, ধীর পায়ে হাঁটতে হাঁটতে নরম গলায় বলে, কি বলি বলো বাবা, এত বড় হয়ে গেলাম অথচ এখনো নিজেকে চিনে উঠতে পারলাম না। পরিবেশ পরিস্থিতি আমাকে এক এক সময় এক এক রূপে নিয়ে আসে। তবে এটা সত্যি, তোমার ব্যস্ততা আগে আমাকে ভীষণ কষ্ট দিত, এমন কষ্ট দিত যেটা আমি সহ্য করতে পারতাম না। সহ্য করতে না পেরে কি করেছি সেটা না বলি, তবে ধীরে ধীরে যখন বুঝলাম এগুলো নিতান্তই অর্থহীন, আমি শুধুমাত্র নিজেকে কষ্ট দিচ্ছি, আমার এই কষ্টগুলোর বিনিময়ে কিছুই পাচ্ছি না, না তোমাকে না মামনিকে।
বরং তোমার প্রতি আমি নেগেটিভিটি ক্রিয়েট করছি, দূরত্ব বাড়াচ্ছি। তখন থেকে বাদ দিলাম সব কিছু, মনকে বোঝালাম তোমার একটুখানি সঙ্গতা, একটুখানি সময়ই হয়তো আমার জন্য নির্ধারিত করে দেয়া হয়েছে। এইটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি চাইলেই আমি নিজেকে নিয়ন্ত্রণহীন করে তুলব, ভীষণ কষ্ট পাবো। এই জন্যই কি তুমি বাবাকে পেলে এতটা খুশি হও মা? হ্যাঁ, তবে বাবা হিসেবে তুমি বেস্ট, এটা আমি লক্ষ কোটি বার নির্দ্বিধায় বলতে পারবো। আমার সুন্দর জীবনের জন্য অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করেছো তুমি, এখনো করে যাচ্ছ। কিভাবে অভিমান করি তাহলে বলো? তোমাকে আমি যতটুকু সময় কাছে পাই বাবা, মনে হয় আমি পৃথিবী পেয়ে গিয়েছি। আমার জীবনে শূন্যতা বলতে কিছু নেই আর। তাই রাগ অভিমানে পুড়ে সময়গুলোকে হারাতে চাই না কোনোভাবেই। আমার রাগ অভিমান করা মানা, ভীষণ মানা। রেজওয়ান সাহেবের কর্ণকুহরে মেয়ের কথাগুলো গভীরভাবে আঁচ ফেলে, যদিও এটা তার ধারণার মাঝেই ছিল, কিন্তু মুখ হতে শোনা কথাগুলো যেন হৃদয়ে প্রভাব ফেলে ঠিকভাবে। মেয়ে তার কত সহজ গলায় বলছে কথাগুলো, অথচ এগুলো ওজন যে এক একটা কতটা ভারী তা হয়তো বাবা হিসেবে তার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। আমরা আমাদের জীবন বৃত্তান্তকে দূরে রেখে এই সময়টাকে অনুভব করি। দুঃখ কষ্ট সারা জীবনেই থাকবে, কিন্তু এই মুহূর্তগুলো আর আসবে না বাবা। আমার মাটা একা একা এত বড় কিভাবে হয়ে গেল, আমি সত্যিই ভেবে পাই না। সেদিন বাবার হাত শক্ত করে ধরে, সামনের দৃষ্টি রেখে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, বাবাদের চোখে মেয়েরা বড় হয় না কখনো। তুমি শুধু এভাবেই আমার সঙ্গে থেকো, আর কিছু লাগবে না আমার। রাস্তার ধারে স্থায়ী বিক্রেতাদের স্টলে নানান রকম মালয়েশিয়ান স্ট্রিট ফুডের সুগন্ধে ভেসে আসছে। সতেজ পাট থাই, জুসি কাকের গরম গরম ভাব আর সাথে এর মশলার গন্ধে চারপাশ মম করছে। কাঠ কয়লায় ধোয়া মাখা মাংসের গন্ধ শেহরিনের নাকে যেতেই পেট গড়গড় করে উঠে তার। ইয়াক, কি বাজে স্মেল। লেটস ট্রাই। নো বাবা, কি বলছো তুমি? গন্ধে আমার বমি আসছে। খাবার জিনিসে এরকম আত্মতৃপ্তি আনতে হয় না। তুমি ট্রাই করো তাহলে। রেজওয়ান সাহেব এক মুহূর্ত ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলেন, না, আমার মায়ের অপছন্দের জিনিস আমি খাই না। তোমার তো ভালো লাগে খেতে বাবা। হজম হবে না। শেহরিন ফিক করে হেসে উঠছে বাবার মুখভঙ্গি দেখে। মন তার এখন সত্যতায় পরিপূর্ণ। তার যেটা অপছন্দ বাবার সেখানে ঘোরতর বিপত্তি। হাজার পছন্দ হলেও সে আর ফিরে তাকাবে না সেদিকে। একজন বাবা হিসেবে তাকে এত আত্মত্যাগ কে করতে বলেছে ভেবে পায় না শেহরিন কোনোভাবেই। কেএলসিসি পার্কের লেকের পাশে বাবা মেয়ে এসে ঠাঁই মেলায়। চারিদিকে মনোমুগ্ধকর এক পরিবেশ। তাদের বসারত স্থানের পাশেই ঝর্ণার ন্যায় বহমান ফোয়ারার জল ধীরে ধীরে উঁচু হয়ে পড়ছে। দু একটা জলের কণা ছুটে এসে শেহরিনের শরীর স্পর্শ করে দিয়ে যায়, আর এতেই কোমল রমণীর আপন পছন্দের শেহরিন হয়ে ওঠে। দু একটা জলের কণা হাত দিয়ে নেড়ে নেড়ে সৌন্দর্যের অপার স্নিগ্ধতা অনুভব করে। গরম গরম কফিতে হালকা চুমুক টেনে গল্প গুজবের মাঝে পকেট হতে ফোনটা বের করে রেজওয়ান সাহেব। উদ্দেশ্য মেয়েকে ছবি তুলে দেওয়া, এটা তার পুরনো কাজ। মেয়েকে সাথে করে যেখানেই যাবেন সেখানেই তাকে স্বল্প সময়ের আধা পাকা ফটোগ্রাফও হতেই হবে। বাবা রাইট সাইড হতে তুলবে, যেন ফোয়ারাটাকেও দেখা যায়। আমি কি এত অথেন্টিক ছবি টবি তুলতে পারি? তুমি আমার সুপারম্যান বাবা, সব পারো তুমি। মেয়ের বাচ্চা সুলভ কথায় আলতো হাসে রেজওয়ান সাহেব। তবে ছবি তোলার আগেই তার কপালে ভাঁজ হয়ে আসে কল লিস্টে অনেকগুলো কল আসা দেখে। একটু ওয়েট মা, তোমার মামা 5 বার আর কাদের 3 বার ফোন করেছে ইতিমধ্যে। ওফো, রিসিভ করনি কেন? মাত্র দেখছি ফোন মিটিং এর সময় সাইলেন্ট করে রেখেছিলাম। শেহরিন গরম কফিতে চুমুক টেনে বলে, কল ব্যাক করো দ্রুত। রেজওয়ান সাহেব মেয়ের কথায় দ্রুত কল ব্যাক করেন। সর্বপ্রথম কল দেন রফিক সাহেবকে। 5 বার কল দিয়েছে যেহেতু নিশ্চয়ই জরুরি কিছু হবে হয়তো।
সালাম অভিধাবন শেষে শফিক সাহেবের সঙ্গে কথা শুরু হয়। শেহরিন কফি খেতে খেতে বাবার মুখের ভাষা পড়তে চেষ্টা করে। খারাপ কিছু নয় তো? রেজওয়ান সাহেব মেয়েকে ইশারা করে বুঝান তার ফোনটা কোথায়। শেহরিন বাবার ইশারার ভাবার্থ বুঝতে পেরে তড়িঘড়ি করে টেবিলে রাখা পার্স হতে ফোন বের করে। তৎক্ষণাৎ ফোন চালু করতেই চোখে পড়ে মামাও তাকে 5-6 বার কল করেছে। সঙ্গে ঋতুমারও অনেকগুলো কল এসেছে। সরি বাবা, মামাকে বলো আমার ফোনও সাইলেন্ট ছিল। রেজওয়ান সাহেব ফোন লাউড স্পিকারে দেন, টেবিলের মাঝে রেখে শফিক সাহেবকে বলেন, শেরিন শুনতে পাচ্ছে। শফিক, এখন বলো। হ্যালো অনিভা। শেহরিন দোটানাগ্রস্ত মন নিয়ে থতমত স্বরে বলে, জি বাবা, সরি, আসলে আমি ফোন কখন সাইলেন্টে রেখেছি খেয়াল ছিল না। ইটস ওকে, বুঝতে পেরেছি। মামনি, তোমার সাথে আমার একটা কথা আছে, শুনতে পাচ্ছ কি ঠিকঠাক? জি মামা, শুনতে পাচ্ছি, বলুন আপনি। যদিও বিষয়গুলো পার্সোনাল, তবুও বলছি। মামনি, তোমার কি এমপি সাহেব মানে আমাদের চট্টগ্রাম 2 আসনে যিনি আছেন তার সাথে কোনো কিছু হয়েছে? আই মিন সম্পর্ক বা বন্ধুত্ব, যাই বলো না কেন। হঠাৎ প্রসঙ্গে এমপি সাহেবের কথা উঠতেই শেহরিন ইতস্তত বোধ করে খানিকটা। এলোমেলো দৃষ্টিতে সে একবার বাবার দিকে তাকায় তো একবার ফোনের স্ক্রিনের দিকে। কি উত্তর দিবে ভেবে পায় না। এই লোকের কথা তো সে প্রায় ভুলেই বসেছিল, হুট করে আবার কিভাবে ফিরে এলো? রিল্যাক্স হয়ে মামার প্রশ্নের উত্তর দাও, কোনো প্রেশার নেই। বাবার আশ্বস্ততায় শেহরিন শুকনো ঢোক গিলে বলে, জি না মামা, ওনার সাথে আমার কোনো সম্পর্ক বা বন্ধুত্ব নেই। শিওর তুমি? জি মামা, কিছু হয়েছে কি? হয়েছে বলতে, তার কিছু লোকজন এসেছিল কালকে আমার কাছে, তোমার খোঁজ করছিল বারে বারে। ঢাকাতে তোমার বাসার ঠিকানা কোথায় সেটাও আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। বলেছেন আপনি? না বলে উপায় কি, নাচর বান্দা। পুরো 1.5 ঘন্টা আমার পিছু পিছু ঘুরেছে এই ঠিকানার জন্য। পরিশেষে তোমার মামি বিরক্ত হয়ে বলল ঠিকানাটা দিয়ে দিতে, তাই বাধ্য হয়ে দিলাম। শেহরিন চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ছাড়ে, নিজেকে ধাতস্থ করে ধীর কণ্ঠে বলে, আচ্ছা, আমি বিষয়টা দেখছি মামা। ঠিক আছে। ফোনটা কেটে যায়। শেহরিন বাবার দিকে অসহায় চোখে তাকাতেই রেজওয়ান সাহেব সামান্য ঠোঁট প্রসারিত করে বলেন, নেতা সাহেব, তার মানে এই সেই পাওয়ারফুল পারসন? বাবা শান্ত হও, আমি বুঝতে পেরেছি বিষয়টা। নেতা সাহেব মনে হচ্ছে সিরিয়াস। দাঁড়াও, কাদেরকে ফোন করি, দেখি সেখানে কি হয়েছে। রেজওয়ান সাহেব ফোন লাউড স্পিকারে রেখেই কাদেরকে ফোন করেন। 2 বার রিং শেষে 3 বার কল রিসিভ করেন তিনি। প্রথমে বাসার সবকিছু খোঁজ খবর নেওয়া শেষে এমপি সাহেবের প্রসঙ্গ টানতেই কাদের নিজ হতে গড়গড়িয়ে বলে, ভাই সাহেব, প্রথমে রাত 11টার সময় একজন আইসা অনিভা মায়ের খোঁজ নিয়ে গেছে। পরে ঠিক রাত 2টার সময় এক সুন্দর চেহারার পোলা আইসা আবারও অনিভা মায়ের খোঁজ কইরা গেছে। অনিভা মায়ে হের কি হয় বলে? কিছু বলেছে? অনিভা মায়ে কবে আসবো, চট্টগ্রাম কবে যাইব? তুমি বলেছ? আমি তো ঠিক জানি না। আর কিছু বলেছে? সুন্দর চেহারার পোলার পাশের জন্য অনিভা মায়ের ভাবি ভাবি কইরা ডাকছিল। সবাইরে দেখা নেতা নেতা মনে হইছে। বাসায় প্রবেশ করেছিল? না ভাইজান, সুন্দর পোলা হের কালো গাড়ির সাথে হেলান দিয়া দাঁড়াইয়া কথা কইছে। আমিই তার কাছে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আরেকটা কথা ভাইজান, হ্যাঁ কয় শ্বশুর বাড়ি সুন্দর আছে দেখতে, তার পছন্দ হইছে অনিভা মায়ের মতোই। রেজওয়ান সাহেব কাদেরের এহেন কথায় বুঝতে পারেন না কি প্রতিক্রিয়া জানাবে। সরাসরি শেহরিনের পানে তাকাতেই শেহরিন লজ্জায় দাঁতে দাঁত পিষে অন্যদিকে তাকায়। সমস্ত শরীর তার এমপি সাহেবের উপর রাগে দুঃখে রিরি করছে। এই যে ঋতুমা কল করেছে, এই মেয়েকেও নিশ্চয়ই এই বেটা এমপি পাকড়াও করেছিল। না জানি ওর কাছে নিজেকে আরো কি বলে জাহির করেছে। সারা বিশ্বে ঢোল পিটিয়ে ভাইরাস ছড়িয়েছে এই লোক। সি মান সম্মানগুলো এইভাবে ফালুদা করার কি খুব দরকার ছিল? রেজওয়ান সাহেব মেয়ের অস্বস্তি দূর করতে কণ্ঠস্বর পরিষ্কার করেন, নরম গলায় বলেন, ছেলেটার তো দেখছি অনেক সাহস। অবশ্য পলিটিক্যাল পার্সনদের সাহস একটু বেশিই হয়, তবে আমার ধারণাকে সে পুরোপুরি মিথ্যা প্রমাণ করেছে। আমি ভেবেছিলাম তোমার অনুপস্থিতিতে সে হয়তো তোমাকে ভুলে যাবে। এখন তো দেখছি পুরো দুনিয়া জুড়ে তল্লাশি চালিয়ে খুঁজছে তোমাকে। বাবা রাজনীতি করতে করতে ওনার মাথা গিয়েছে, তাই এসব উদ্ভট কাজ করেছে। একেবারে উদ্ভট বললেও উড়িয়ে দিতে পারছি না, কেননা
কক্সবাজারের লোক লাগিয়ে খুঁজে বের করেছে তোমার মামাকে। সেখান থেকে ইনফরমেশন নিয়ে নিজে ঢাকায় গিয়েছে। শুরুতেই ভালো এফোর্ট দিচ্ছে, মনে হচ্ছে নেতার পাশাপাশি বেশ ভালোই প্রেমিক পুরুষ। শেহরিন বাবার দিকে সরু চোখে তাকায়, শক্ত কণ্ঠে বলে, মজা করো না বাবা, এই লোকের পাবনা যাওয়া উচিত। মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে। বুঝতে পারছো মামা মামির সামনে ওনারা কি ভাবছেন? আমি গিয়ে মুখ দেখাবো কিভাবে? মুখ দেখাবে কিভাবে মানে? এখানে তোমার তো কোনো দোষ নেই, চিন্তা করো না, আমি তো আছি। বিষয়টা আমি দেখব, দরকার হলে তোমার নেতা সাহেবকে বুঝিয়ে বলবো। আমার নেতা সাহেব? না মানে ওই আর কি। বাবা তুমি যা ভাবছো আসলে তা নয়। আমি তো কিছুই ভাবছি না মা। শেহরিন কপালে হাত রেখে মেঝে পানে দৃষ্টি নিবদ্ধ রাখে। কাছের টেবিলের উপরে রাখা ফোনটা হুট করেই তার বিপ বিপ আওয়াজ তোলে। মেঝে হতে দৃষ্টি সরিয়ে চোখের দৃষ্টি ফোনের উপরে রাখতেই দেখে ঋতমা হতে এসেছে খুদে বার্তা। কি ব্যাপার মিসেস এমপি, এখনই ফোন রিসিভ করছেন না? কদিন পর তো আর চিনতেই পারবেন না। ভালো ভালো, এইভাবে ঘোল খাইয়ে দিলেন। যাই হোক, তলে তলে এত কিছু রিতমা জানলো না কিছুই। লম্বা দীর্ঘশ্বাসে বিড়বিড় করে ঠোঁটের নাড়ে শেহরিন। বাবাকে এড়িয়ে ক্ষীণ কণ্ঠে বলে,